স্রোত সার্থকের ভাত কাপড় অনুষ্ঠানে সার্থক শুধু স্রোতের ভাত কাপড়ের দায়িত্ব নয়, বরঞ্চ স্রোতকে ভয় দেখানোর দায়িত্বটা নিজে থেকেই গায়ে পড়িয়ে নিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের পিছনে স্রোত এবং সার্থককে মুখে দাঁড় করিয়ে সার্থকের হাতে থালাটা ধরিয়ে দিয়ে বলতে থাকে যে, নাও বাবু, এবার তুমি এই থালাটা স্রোতের হাতে তুলে দিয়ে আমাকে উদ্ধার করো। তো তোমাদের এই ভাত কাপড় অনুষ্ঠানটা যতক্ষণ না পর্যন্ত না পালন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো কাউকে খেতেও দিতে পারছি না। তখন এই কথা বলে আমাদের সার্থক বলতে থাকে যে, আচ্ছা এটা কিসের নিয়ম বলো তো? যেখানে কিনা সকালে না খেয়ে মরছে, সেখানে কিনা তোমরা আমাদের অনুষ্ঠানের জন্য সকলকে এরকম করে না খেয়ে বসিয়ে রেখেছো, এটা কোথাকার নিয়ম বলো তো? তখনই কথা বলার মতো সার্থকের বাবা বলতে থাকে যে, সার্থক, কথায় কথা বাড়বে, তুমি এরকম করে কথা না বাড়িয়ে তুমি স্রোতের হাতে থালাটা দিয়ে ওর ভাত কাপড়ের দায়িত্বটা নিয়ে নিলেই তো হয়। তখনই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে, শুধু কি আর ভাত কাপড়ের দায়িত্ব নেবো নাকি বাবা? ওকে তো রীতিমতো ভয় দেখানোর দায়িত্বটাও আমি নিয়ে নিলাম। ওদিকে এই কথা বলার মতো স্রোতের হাতে থালাটা দিয়ে সার্থক বলতে থাকে যে, স্রোত, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্বটা নিলাম। তখন স্রোত বলতে থাকে, দেখেছো তো পিসিমণি কী করে আমার হাতে কীভাবে থামিয়ে দিল এই থালাটা, এরকম করে অসভ্যতম করলে আমি কিন্তু মোটেও সহ্য করবো না। তখন সার্থকের বাবা বলতে থাকে যে, সার্থক ঠিক মতো ওকে দাও। তুমি কি আর যাই হোক না কেন ম্যানার্স সব কিছু ভুলে গেছো? তুমি এরকম করছো কেন মেয়েটার সাথে বলো তো? তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে, বাবা তুমি যখন জানোই খুব ভালো করে যে আমি এতটাই অভদ্র, তাহলে কেন আমার থেকে ভদ্রতার আশা করো বলো তো? তাও আবার এই মেয়েটার জন্য। তখন এই কথা বলার মতো স্রোত বলতে থাকে যে, স্যার আপনাকে আজকের পর থেকে কী করে আমি টাইট দেই সেটাই আপনি দেখবেন। ওদিকে এই কথা বলার মতো সার্থকের বাবা স্রোতকে বলতে থাকে যে, দেখ মা, আজকে থেকে তোর নতুন জীবনে শুরু হতে চলেছে, আর আজকে সন্ধেবেলা কিন্তু তোকে আমাদের বাড়ির যোগ্য বউ হিসেবে সকলের সামনে প্রেজেন্ট হতে হবে। কারণ আমার বহু পুরনো বন্ধু বান্ধব থেকে শুরু করে আমাদের কলেজের কিছু কালিগস থেকে শুরু করে সকলেই আসবে, তাই তাদের সামনে কিন্তু তোকে আমাদের মুখ রাখতে হবে। আর তার জন্য তোকে বেশ ভালোভাবে সেজে গুজে সকলের ওখানে স্টেজে যেয়ে বসতে হবে। এই কথা বলা মতো সার্থককে বলতে থাকে সার্থকের বাবা যায়, সেখানে গিয়ে অন্তত মেয়েটার পাশে থাকার চেষ্টা করো, ওর খেয়াল রাখার চেষ্টা করো। কারণ এত মানুষের মধ্যে আর যাই হোক না কেন সার্থক, তুমি ভুলে যাও না যে তুমি কিন্তু এখন বিবাহিত, তাই ওর ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব কিন্তু তোমার। এত ভিড়ের মাঝখানে যদি আমাদের খেয়াল সরেও যায় ওর উপর থেকে, তুমি কিন্তু ওর খেয়াল রাখার যথেষ্ট চেষ্টা করো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, এই অনুষ্ঠানের মধ্যেও না আবার কি বিপদ ঘটিয়ে বসি সেটারই গ্যারেন্টি নেই, আবার নাকি এই মেয়েটার আমি খেয়াল রাখবো। ওদিকে এই কথা বলা মাত্র সন্ধে ঘনিয়ে আসতে আসতে যখন তত্ত্ব নিয়ে সকলে চলে আসে, ঠিক সেই সময় নীলু স্রোতকে দেখে বলতে থাকে যে, দেখে তো মনে হচ্ছে ভালোই আছিস, কিন্তু এখন সেটারই দেখার পালা যে ভালোটা থাকিস কয়দিন। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে, নীলু তুই কি এসব অলক্ষণী কথা বলছিস বলতো? তোর মুখে কি কোনো কিছুই ভালো শোনা যায় না কি রে? তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে, মা আপনি কার থেকে কি আশা করছেন বলুন তো? ও এরকম অলক্ষণী কথা বলে আর যাই হোক না কেন মেয়েটার জীবনটা চিরতরে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে, এছাড়া কোনো নয়। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, না না, আসলে বৌমনি তোমরা অন্যভাবে আমার কথাটা নিয়ে নিচ্ছ। কারণ রায় দিদিভাই থেকে শুরু করে আমার জীবন অবধি আমাদের অভিজ্ঞতাটা তো খুব একটা ভালো নয়। তার জন্যই স্রোতকে বলছিলাম যে একটু ভালোভাবে সকলের মন জয় করে এই বাড়িতে পড়ে থাকার চেষ্টা করিস। কারণ ও বাড়িতে গেলেই তো মায়ের এরকম হাজারটা কথা শুনে ও বাড়িতে থাকতে হবে, তাই সেই জীবনটা আর যাই হোক না কেন যদি না পেতে চাস, তাহলে এখানেই বরঞ্চ মাটি কামড়ে থাকার চেষ্টা কর শ্বশুর শাশুড়ির মন জয় করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।